এতক্ষণে সম্পূর্ণ ঘটনা বুঝে আসলো অভ্রের। খেয়াল করে দেখলো কিছুক্ষণ আগে ছুঁড়ে ফেলা ইটের টুকরোটা রিমির পাশে পড়ে আছে। নিজের ভুল বুঝতে পারার পরেও অপরাধ বোধ কাজ করলো না তার মনে, বরঞ্চ উল্টে নিজের সাফাই গিয়ে বলল, আমি ইটের টুকরো রাস্তার পাশে ফেলেছি। তুমি ওখানে কি করছিলে? তোমার সাবধানে থাকা উচিত ছিল। রিমি কোমরে হাত রেখে তেরছা গলায় বলল, দোষ করেছেন আপনি, আবার সাফাই গাইছেন? চোখ কি আকাশে ছিল? পাশে একটা আস্ত জ্যান্ত মানুষ দাঁড়িয়েছিল, দেখেন নাই? অভ্র নিজেও তেরাভাবে বলল, চোখ সাথেই ছিল। আর আমার কোনো দোষ নেই। ওকে মশার মতো শরীর হলে দেখব কিভাবে? কি বললেন? আমাকে মশার সাথে তুলনা করলেন? এত বড় অপমান! আপনাকে তো আমি... অতিরিক্ত রাগের মাথায় উত্তেজিত হয়ে উঠল রিমি। অস্থির হয়ে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। অভ্র চোখ ছোট ছোট করে রিমির মতিগতি বোঝার চেষ্টা করছে। কি করতে চাইছে মেয়েটা? সবজি গাছের পাশে ছোট একটা প্লাস্টিকের বল ছিল যেখানে কাদা মাটি রাখা। রিমির এগিয়ে বল হাতে নিয়ে অভ্রের দিকে ছুঁড়ে মারল তৎক্ষণাৎ। মুহূর্তেই অভ্রের অবস্থা কাদা ভরে খারাপ হয়ে গেল। আকস্মিক ঘটনায় অভ্র হতভম্ব হয়ে গেল। কণ্ঠস্বরে বিস্ময় প্রকাশ করে বলে উঠল, এটা কি হলো? রিমি দাঁত কেলিয়ে হাসল। কর্দমাক্ত পাতিলটা পাশে ফেলে দিয়ে বলল, পাটকেল দিলাম। অভ্রের রাগ হলো প্রচুর। চোয়াল শক্ত করে ধমক দিয়ে বলে উঠল, হোয়াট দ্য হেল! এমন বাচ্চামি করার মানে কি? অভ্রের ধমক শুনে রিমি কিছুটা ভড়কে গেল, কিন্তু প্রকাশ করল না। উল্টে কড়া চোখে তাকিয়ে ব্যঙ্গ করে বলল, বেশ করেছি, এখন আপনাকেও সুন্দর লাগছে। অভ্র একবার নিচের দিকে তাকালো। সাদা শার্টটা কাদায় একদম মাখামাখি অবস্থা। সারা কাপড় থেকে কাদার দাগ ওঠানো অনেক কষ্ট। আবার মাঝে মাঝে উঠেও না, যদি এই শার্টেরও না ওঠে। ক্রোধান্বিত হলো অভ্র। প্রিয় শার্টের এমতো অবস্থা দেখে রিমির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে শক্ত গলায় বলে উঠল, শার্টের দাগ যদি না উঠেছে তাহলে তোমার 12টা বাজাবো আমি। রিমি বুড়ো আঙ্গুলটা দেখিয়ে দিয়ে ভেংচি কেটে বলল, কচু করবা তুমি? বলেই গটগট করে চলে যাবার জন্য পা বাড়ালো। অভ্র রাগে ক্ষোভে স্থির দাঁড়িয়ে রইল। প্রচণ্ড রাগ হচ্ছে তার। মেয়েটাকে একবার হাতের কাছে পেলে বুঝিয়ে দিবে মজা। আর আগে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে রিমির পিছু হাঁটতে লাগলো। বিকেলের শেষ ভাগে অর্থাৎ সন্ধ্যাবেলায় শান্তি নিবাসে আড্ডার আসর বসে, কিন্তু আজ সেই হাসি শব্দ নেই আড্ডায়। কারণ পরিবারের ছোটরা এই আসরে অনুপস্থিত। রয়েছে শুধু বড়রা। নিশিতা একটা বড় কাঁথা নিয়েছে, সেই কাঁথায় সেলাই করছে নিশিতা, আয়েশা ও রোহানা। কাঁথা সেলাই করছে ও কথা বলছে। তাদেরই কথোপকথনের সঙ্গী হচ্ছে আবরার। সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে মা চাচির কথা শুনছে, মাঝে মাঝে নিজেও কথা বলছে ও হাসাহাসি করছে। রিমি নিজের গায়ে এমন কর্দমাক্ত অবস্থা দেখে নিজেরই ঘিনঘিন লাগছে তার। নিজেকে পরিষ্কার করার দ্রুত পা চালিয়ে বাড়ির ভিতরে আসলো। ড্রয়িং রুমের সোফায় তাদেরকে বসে থাকতে দেখে ধাতস্থ হলো রিমি। কিছুতেই নিজের এমন অবস্থা তাদের দেখানো যাবে না। নিশিতা দেখলে তো বকাবকি শুরু করবে। তাই চুপি চুপি পায়ের কদম ফেলে সিঁড়ির দিকে যেতে লাগলো। চোখ এড়ালো না আবরারের। সোফায় বসে থেকেই ডেকে উঠল, কিরে বেতনি, তোর শরীরে এই অবস্থা কেন? দাঁড়িয়ে পড়ল রিমি। চোখ মুখ বন্ধ করে খিচিয়ে বিড়বিড় করে বলল, শিট গার্ল। মহা বিরক্তি ও অস্বস্তি নিয়ে পিছু ঘুরে দাঁড়ালো। আয়েশা জিজ্ঞেস করলো, পড়ে গিয়েছিলি নাকি? ব্যথা পেয়েছিস? রিমি মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না বুঝালো। তখনই সদর দরজা দিয়ে ভিতরে অভ্র আসলো। রিমির মতো অভ্রের একই হাল দেখে বিস্মিত হলো সবাই। সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল অভ্র। চোখে মুখে তার অসন্তুষ্টি স্পষ্ট ভাষ্যমান। রিমি ভয়ার্থ চোখে তাকিয়ে আছে অভ্রের দিকে। যত যাই হোক অভ্র বাড়ির মেহমান, আর মেহমানের সাথে এরূপ আচরণ করা অনুচিত, কিন্তু সে এমনই করেছে। এবার নিশ্চয় সবাই তার উপর ক্ষেপে যাবে। ভয়ে শুকনো ঢোক গিলল রিমি। অভ্রের এমন অবস্থা দেখে রোহানা বিস্মিত হয়ে বলে উঠল,
ও মা, তোমারও দেখছি একই অবস্থা। কি হয়েছে তোমাদের? গায়ে কাদা কেন? অভ্র রিমির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। হাতিকে মশা বলে সম্বোধন করার এই অবস্থা। রিমির মুখ সাথে সাথে হাঁ হয়ে গেল। তখন তাকে মশা বলেছে আর এখন হাতি বলছে। রাগের শরীর রিনরিনিয়ে উঠল। দুই হাত মুষ্টিবদ্ধ করে কিরমিরিয়ে অভ্রের দিকে তাকিয়ে বলল। মানে কি? তখন আমাকে মশা বলেছিলেন আর এখন হাতি বলছেন? অভ্র বলল। তো করবোটা কি? সত্য কথা বলায় যেহেতু গায়ে কাদা ছুঁড়েছ, সেহেতু মিথ্যে বলাই শ্রেয়। ভুল কিছু বলেছিলাম? তোমাকে তো মশার সাথে তুলনা করলে মশাকে অপমান করা হবে। রিমি অভ্রের দিকে এক হাত তুলে সবার দিকে তাকিয়ে বলল। দেখেছো, আবার আমাকে মশা বলছে। দুজনের এমন কথোপকথন শুনে হতভম্ব হয়ে রইল সবাই। অভ্রের এই হাল যে রিমি ইচ্ছাকৃত করেছে তা বুঝতে বাকি নেই কারোর। নিশিতা এতক্ষণে মুখ খুলল। রিমি, এটা কেমন অসভ্যতামি? বাড়ির মেহমানের সাথে কেমন ব্যবহার করা উচিত জানো না? নিশিতা অভ্রের পক্ষে কথা বলায় ভারী অবাক হলো রিমি। নিজেকে নির্দোষ প্রমাণ করতে করতে বলে উঠল। আম্মু, উনি প্রথমে আমার জামায় কাদা ছুঁড়েছে, তারপর আমি দিয়েছি। এখানে আমার কোনো দোষ নেই। অভ্র রিমিকে বলল। আমি ইচ্ছাকৃতভাবে দিইনি, তুমি ইচ্ছে করে আমার শার্টে কাদা ভরিয়েছ। রিমি ঝাঁঝ মেশানো গলায় বলল। পাশে আস্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে আর আপনি দেখেননি? ঢং মারছেন এখন? অবশ্যই আমাকে ইচ্ছে করে দিয়েছেন, তাই আমিও দিয়েছি। এখানের দোষ আপনার, না হলে আমি দিতাম না। আবরার গালে এক হাত দিয়ে চুপচাপ দুজনের ঝগড়া দেখছে। অভ্র যে এভাবে ঝগড়া করতে পারে সেটা তার কল্পনার বাহিরে ছিল। সব সময় পরিপাটি থাকা ছেলেটা আজ ঝগড়া করছে, ভাবতেই বিস্ময় লাগছে বেশ। নিশিতা মেয়ের কথা কানে নিল না, বরঞ্চ ধমকে বলে উঠল। চুপ করো রিমি, বেয়াদবির একটা সীমা থাকে। অভ্র তোমার বড়, তার সাথে এমন আচরণ ঠিক হয়নি তোমার। রিমি নিচের সাফাই নিজেই গাইতে লাগলো। কি ঠিক হয়নি? আমাকে বলছো কেন তুমি? এই লুজার আমাকে প্রথমে দিয়েছে, তাই আমি দিয়েছি। অভ্রকে লুজার বলে নিজেই ভ্যাবাচাকা খেলো রিমি। থমথমে হয়ে গেল মুখখানি। ইতস্তত করে অভ্রের দিকে তাকালো, তারপর চোখ ঘুরিয়ে অন্যদের দিকে তাকিয়ে দেখলো সবাই অবাক। নিজের উপর রাগ হলো তার। মুখ ফসকে কি বলে ফেলেছে সে। আর চোখে আবারও অভ্রের দিকে তাকালো রিমি। অভ্র চোয়াল শক্ত করে রিমির দিকে এক পলক তাকিয়ে উপরে চলে গেল। তখনই নিশিতা ধমকে উঠল। এইসবের মানে কি রিমি? অভ্র বাড়ির মেহমান, তোমার ভাইয়ের সাথে কাজ করে সে। এভাবে অপমান করার সাহস পেলে কোথায়? আদর পেতে পেতে মাথায় চড়ে গেছো। অভ্রের কাছে মাপ চাইবে তুমি। বেশি কথা বললে চড় লাগাবো গালে। অতিরিক্ত রেগে কথাগুলো বলল নিশিতা। তারপর কাঁথা ফেলে উঠে চলে গেল বাসার রুম থেকে। বসার রুম থেকে। সরি বলে নিস। আবরার চুপচাপ উঠে দাঁড়ালো, রিমির কাছে এসে দাঁড়ালো, বলেই উপরে চলে গেল। রিমি হতবাক হয়ে ফুস করে একটা বিরক্তির নিঃশ্বাস ফেলে কটকট পায়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। রিমিকে কথাটা বলেই উপরে চলে আসলো আবরার। নিজের রুমের ভিতর ঢোকার সময় দাঁড়িয়ে পড়ল সে। ঘাড় ঘুরিয়ে দিবার রুমের দিকে তাকালো একবার। তার রুমের পরের রুমটাই দিবার রুম। এই সময় দিবা কি করছে? দিবাকে দেখার ইচ্ছে পোষণ করলো তার মন। তাই বিলম্ব না করে দিবার রুমের দিকে এগিয়ে আসলো। দরজায় হালকা ধাক্কা দিতেই দেখলো খোলা। তাই অতি সাবধানে দরজার একপাশ খুলে ভিতরে তাকালো। দেখলো স্টাডি টেবিলের উপর দুই পা রেখে চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে দিবা। হাতে তার পপকর্নের বাটি। টেবিলের উপর ল্যাপটপ রেখে ইউটিউব এনিমি লাগিয়ে এক কোণে মুভি দেখছে আর পপকর্ন খাচ্ছে। অন্যদিকে বিন্দুমাত্র ধ্যান নেই তার। পেছন থেকে দেখলো আবরার। দিবার শুয়ে থাকার স্টাইল দেখে হাসি পেল তার। বাচ্চা মেয়েটার প্রেমে সে এভাবে হাঁপুডুবু খাচ্ছে? ভাবা যায় এইসব? মৃদু হাসলো আবরার।
কোনো প্রকার শব্দ না করেই দরজা লাগিয়ে দিল সে। হঠাৎ দিবার মস্তিষ্ক সজাগ হলো। টেবিল থেকে পা নামিয়ে দরজার দিকে তাকালো। কেউ এসেছিল নাকি? কোনো প্রকার সারা শব্দ পায়নি দিবা, তবুও তার সিক্স সেন্স বলেছে এই মাত্র রুমে কেউ এসেছিল, কিন্তু চুপি চুপি কে আসবে? কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল দিবার। দ্রুত পপকর্নের বাটি টেবিলে রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কাছে আসলো। দরজা খুলে বাহিরে এসে আশেপাশে তাকালো না, কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে কে আসলো? নাকি মনের ভুল? সন্দেহ হলো দিবার। তার মন বলছে কেউ এসেছে, কিন্তু কে? উফ, বিরক্ত হলো নিজের উপর। চুপচাপ দরজা লাগিয়ে দিয়ে টেবিলের কাছে গেল আবার। রাতের আবহাওয়া শীতল, প্রবল বাতাস বইছে বাহিরে। ঝুম বৃষ্টি নেই, তবু পরিবেশ কেমন গুমুট বেঁধে আছে। শান্তিনিবাসে চলছে নিরাপত্তা। যে যার আপন কাজ নিজ কক্ষে অবস্থান করছে। ঘুমানোর সময় এখন, কিন্তু কিন্তু আবরার বারান্দায় বসে আছে। বিষণ্ণ বদন তার বোন। কারণটা দিবাকে দেখতে না পারা। সন্ধ্যার পর থেকে রাত অবধি আবরার ড্রয়িং রুমে বসেছিল। কারণটা শুধুমাত্র দিবাকে এক পলক দেখার আশায়। আবরার নিজেও জানে না সে দিবাকে দেখার জন্য এত ব্যাকুল হয়ে আছে। প্রথম দিন থেকে আজ অবধি যতবার দিবাকে দেখেছে ততবার মুগ্ধ হয়েছে। মনের সুপ্ত কোণে কিছু একটা অনুভব হয়েছে তার। প্রতিদিন সন্ধ্যায় দিবা চা বানাতে রান্নাঘরে আসে, আর আবরার সোফায় বসে থেকে দিবাকে পর্যবেক্ষণ করে। যতক্ষণ পর্যন্ত দিবা চা বানাতে রান্নাঘরে থাকে ততক্ষণ আবরার সেখানে বিভিন্ন বাহানা দেখিয়ে বসে থাকে। দিবা যেতেই সেও চলে যায়, কিন্তু আজ রাতে দিবা নিচে আসেনি। দিবাকে দেখার আশায় অস্থির হয়েছিল আবরারের মন। রাত্রি গভীর হয়েছে, খাওয়া দাওয়াও সম্পন্ন হয়েছে সবার, কিন্তু দিবা নিচে নামেনি। আয়েশা সবাইকে জানায় দিবার মাইগ্রেনের ব্যথা ওঠায় সন্ধ্যার পর খাবার খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে গেছে। আশাহত হলো আবরার। ক্ষুণ্ণ মনে নিচু কক্ষে চলে আসলো সে। বারান্দায় বসে দিবাকে নিয়ে ভাবতে লাগলো আবরার। এখন অপেক্ষা সকালের। Hey boss, what are you doing here? রবীন্দ্রনাথের নৌকাডুবি বইটা দিয়ে আরিয়ানের পিঠে হালকা বাড়ি দিয়ে বলল রাইমা। আরিয়ান ঘাড় কাত করে রাইমাকে দেখে মিষ্টি একটা হাসি দিল। রাইমা এগিয়ে আরিয়ানের পাশে বসে প্রশ্ন ছুড়ল, মন খারাপ তোমার? এত রাতে এখানে কি করছো? তেমন কিছু না, এমনি বসেছিলাম। রাতের পরিষ্কার আকাশ, সাদা মেঘ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। চাঁদটা হয়তো কোথাও উকি দিয়ে আছে, কিন্তু শান্তিনিবাসের ছাদ থেকে তার প্রদর্শন করা যাচ্ছে না। সেই দুপুরে ভারী বর্ষণের পর আগ্রাবাদে আর বৃষ্টি হয়নি, তাই পরিষ্কার আকাশে শীতল বাতাস প্রবাহমান। ছাদে ইটের তৈরিকৃত বেঞ্চির উপর বসে আছে তারা দুজন। আরিয়ানের হাতে ক্লাসিক হাই ক্লোজ অরেঞ্জ কালারের গিটার। ওষ্ঠদয় কামড়ে ধরে চুপচাপ গিটারের তার পর্যবেক্ষণ করছে সে। সোডিয়ামের কৃত্রিম আলোতে ছাদের একপাশ আলোকিত হয়ে আছে। সেই আলোতে রাইমা আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আরু ভাই, একটা জিনিস খেয়াল করেছো? আরিয়ান গিটারের দিকে তাকিয়ে থেকেই ছোট করে বলল, কি? রাইমা একটু নড়ে চড়ে বসলো। তারপর আরিয়ানের দিকে ঘুরে বসে বলল, আরব ভাই আর মনে হয় দিবার প্রতি একটু উইক। রাইমার কথা শুনে তাচ্ছিল্যভাবে হেসে উঠল আরিয়ান। তেরচা চোখে তাকিয়ে বলে উঠল, এমন কিছু জীবনও সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এমন কিছু ঘটেছে বলেই সম্ভব। আমি এই কয়েকদিন খেয়াল করেছি আরব ভাই দিবার দিকে কেমন টেরা চোখে তাকায়। আরিয়ানের চেহারায় এবার বিরক্ত আসলো। কণ্ঠস্বরে ক্রোধ প্রকাশ করে আবরারের উদ্দেশ্যে বলল, এরে তো ইচ্ছে করে কিছুক্ষণ কেলানি দেই। দিবা তার লিগ্যাল ওয়াইফ, তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? ওইটা এমন ভাব দেখায় যেন নারী ভিক্টোরিয়ার নাতি তার জন্য পাগল। রিডিকুলাস। প্রথমে হয়তো ভালো লাগতো না, কিন্তু এখন ভালো লাগে। আরিয়ান জড়তাহীন ভাবে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, বললেই হলো। এতদিন প্রত্যাখ্যান করে এখন যদি বলে আই এক্সপেক্টেড হার, তো পচা পুকুরে চুবাবো। রাইমা বলল, পারবে তো না, শুধু শুধু ভাপ্পর নিও না। আরিয়ান আর কিছু বলল না, চুপচাপ বসে রইল।
কিছুক্ষণ পর রাইমা গান গাওয়ার জন্য অনুরোধ করলো তাকে। তখন আরিয়ান গিটারের তারে টুংটাং সুর তুলে গাইতে লাগলো। সেদিন ভোরে বুকের গভীরে শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে, এই শহরে ইটের পাহাড়ে ছিল না কেউ যে দেওয়ার প্রেরণা, যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায়, যন্ত্রে বাঁধা মন ছিল ক্লান্ত অসহায়, অর্থে কেনা সুখ ম্রিয়মান দুঃখের ছায়ায়, আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতা আমার অনুভবে, আর নয় আধার তুমি স্বপ্নে ডেকে নিলে ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে। বর্ষাকাল মানেই দিনরাত বৃষ্টি, ভারী বর্ষণ প্রকৃতিকে করে তোলে শান্ত মনোরম। অম্বরে চলতে থাকে মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা, আড়ম্বরের ধ্বনিতে কম্পিত হয় পরিবেশ। শেষ রাতে ভারী বর্ষণের পর সকালে পরিষ্কার অম্বর, কিন্তু মেঘাচ্ছন্ন। পিচঢালা রাস্তা ভিজে একাকার, বর্ষায় ফোটা ফুলগুলো তার রঙিন সজীবতা ছড়িয়ে মুখরিত করেছে পরিবেশ। সদ্য ফোটা কচি পাতাগুলো অসম্ভব সুন্দর লাগছে। বারান্দায় উকি দিয়ে আকাশ ও পাতাল ভালোভাবে পর্যবেক্ষণ করে ব্যাগ কাঁধে নিয়ে বের হলো দিবা। ড্রয়িং রুমে এসে দেখল প্রায় সকলে উপস্থিত, শুধুমাত্র রোশান, হোসেন আর সাবিত ছাড়া। আয়েশা, নিশিতা আর দিবার মা একসাথে উপরের রুমে কাজ করছে, বাকিরা সোফায় বসে মোবাইল টিপতে ব্যস্ত। তিনজন নিচে নামার পর আরিয়ান উঠে দাঁড়ালো, মোবাইল পকেটে রেখে বলে উঠল, গাড়িতে গিয়ে বস, আমি আসছি। তৎক্ষণাৎ আবরার সোফায় বসা থেকে দাঁড়িয়ে পড়ল। সবার দৃষ্টি তার উপর আসার পর বলল, তুই থাক, আমি দিয়ে আসি। আরিয়ান ভ্রু চোরা কুচকে প্রশ্ন করল। তুমি দিয়ে আসবে মানে? আবরার আরিয়ানের কথায় ভ্যাবাচাকা খেল, কিছুটা ইতস্তত বোধ করে বলল, তুই অব্রকে নিয়ে বাইরে যা, আমি ওদের কলেজে দিয়ে তোদের সাথে জয়েন করব। উপস্থিত সকলে বিস্ময়ের শেষ পর্যায়ে প্রায়। রাইমা ঠোঁট টিপে হাসল, তারপর ভ্রু উঁচিয়ে আরিয়ানের উদ্দেশ্যে ইশারা করল সে, অর্থাৎ সে ঠিকই বলেছিল। আরব ভাই দিবার প্রতি দুর্বল। আরিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে আবরারকে বলল, তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমিই যাচ্ছি। আরে কোনো কষ্ট হবে না, এই সুযোগে না হয় আগ্রাবাদ কলেজটা দেখে নিব। তোরা যা, আমি ওদের দিয়ে যাচ্ছি। বলেই দিবার দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল আবরার। বেশ অস্বস্তিতে পড়েছিল সে। দিবা এই মুহূর্তে শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অপরদিকে সিঁড়ির পাশে দাঁড়িয়ে থেকে রিমির হাতে চিমটি কাটল নোরা। ফিসফিস করে বলল, বোন দেখছোস, আমি কইছিলাম না আরব মিয়া দিবার প্রেমে পড়ছে। রিমি সন্দিহান দৃষ্টি ফেলে বলল, বোন, আমিও দেখছি। আবরার যেতেই আরিয়ান আহম্মকের মতো বলে উঠল। এটা কি হলো? অব্র শব্দ করে হেসে উঠল, অতপর আরিয়ানের কাঁধে চাপড় দিয়ে বলল, অনেক কিছু, আসো আমরা যাই। আরিয়ান মৃদু হেসে মাথা দুলিয়ে সম্মতি দিল। তারপর দিবাদের যেতে হলে বলে নিজেও বের হলো অভ্রের সাথে। দিবা অসহায়ত্ব মুখে রাইমার দিকে তাকাতেই রাইমা দাঁত বের করে বলল, যাও যাও। গাল ফুলিয়ে বাড়ি থেকে বের হলো দিবা।
মনে মনে আবরারের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো দিবা। বাহিরে এসে দেখলো আবরার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবরারকে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ধাতস্থ হলো দিবা। গাড়ির মাঝখানে দাঁড়িয়ে থাকলে সে ভিতরে গিয়ে বসবে কি করে? সরছে না কেন লোকটা? গাড়ির দিকে এগিয়ে যাবে কি যাবে না তা নিয়ে ইতস্তত বোধ করতে লাগলো। দিবাকে দেখেই আবরারের মুখে পরিপূর্ণ হাসি ফুটে উঠল। সোজা হয়ে দাঁড়িয়ে হাতের ইশারায় তাকে কাছে ডাকলো। কপালের সরু ভাঁজ ফেলে তাকালো দিবা। ইদানিং আবরারের ব্যবহারের পরিবর্তন তার মোটেও ভালো টিকছে না। আসলে চাইছে কি বেটা? ইশারায় কাছে ডাকার পরেও দিবাকে দাঁড়িয়ে থাকতে দেখে আবরার কিছুটা বিরক্ত হলো। হালকা ধমকের স্বরে বলে উঠল, কি ব্যাপার, আসছো না কেন? দিবা এক চুলও নড়ল না, স্থির দাঁড়িয়ে ইতস্তত বোধ করতে লাগলো। ভয়ের শুকনো ঢোক গিলল সে। ভাই, এনি চান্স তুমি কি কোলে তুলে আনার জন্য দাঁড়িয়ে আছো? আবরার ভ্রু নাচিয়ে প্রশ্ন করে উঠল। দিবার মুখ আপনা আপনি ফাঁক হয়ে গেল। গাড়ির দিকে এগিয়ে এসে ছাঝালো গলায় বলল, আশ্চর্য মানুষ তো আপনি, উল্টাপাল্টা কথা বলেন কেন সব সময়? আবরার বুঝতে না পারার ভান ধরে বলল। উল্টাপাল্টা কথা কখন বললাম? দিবা তীক্ষ্ণ চোখে তাকিয়ে ছাঝালো গলায় বলে উঠল, এই যে এখন বললেন, ওই দিনও বলেছিলেন কোলে তোলার কথা, আজও বললেন। এইসব উল্টাপাল্টা কথা না। আবরার পকেটে 2 হাত গুছে প্রত্যুত্তর করল, ভালো কথায় না শুনলে কি করব? হ্যাঁ ভাই, এসে কখনো সোজা কথা শুনে না, মাঝে মাঝে তেরা কথা বলবেন কাজে দিবে। দাঁত কেলিয়ে বলল নোরা রিমি। ডিঙিয়ে ডিঙিয়ে গাড়ির কাছে এসে দাঁড়ালো দুজন। দুজনের কথা শুনে আবরার অল্প শব্দে হেসে উঠল। দিবার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, তাই করতে হবে? হতাশ হলো দিবা। এখানে দাঁড়িয়ে থাকতে বেশ অস্বস্তি লাগছে তার। 3 ভাই বোনের দিকে বিরক্তিমাখা চোখে তাকিয়ে গাড়িতে উঠে বসলো। মনে মনে আবরারকে গালি শোনাতে ভুলল না। রাগে বিরক্তিতে মুখখানি কালো করে গাল ফুলিয়ে বসে রইল। রিমি ও নুরা দিবার 2 পাশে বসলো। আবরার গাড়িতে বসে সামনের আয়নাটা ভালোভাবে দিবার দিকে স্থির করলো। আয়নাতে দিবার গাল ফোলানো মুখটা দেখে আলতোভাবে হাসলো। তারপর চোখে সানগ্লাস পরে গাড়ি স্টার্ট দিল। পুরোটা রাস্তা ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে দিবাকে যতটুকু পেরেছে দেখেছে আবরার। মেয়েটাকে সারাদিন দেখলেও বিরক্ত আসবে না। এত কিউট কেন দিবা? আগে জানলে এই 3 মাস অপচয় করতো না আবরার। কলেজের সামনে গাড়ি থামালে 3 জন নেমে পড়ল। দিবা গাড়ি থেকে নেমে আবরারের দিকে ভুলেও তাকালো না। চুপচাপ গটগট পায়ের কদম ফেলে কলেজের ভিতর চলে গেল। তাকে এভাবে চলে যেতে দেখে আহম্মকের মতো তাকিয়ে রইল রিমি নুরা। আবরার গাড়ির কাজ নামিয়ে তাকিয়ে রইল দিবার চলে যাওয়ার দিকে। তারপর রিমি ও নুরার উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা, তোদের বান্ধবীর কি ম্যানার্স বলতে কিছু নেই? কলেজে পৌঁছেতে অথচ ধন্যবাদ জানানো তো দূরে থাক, ফিরেও তাকালো না। রিমি ঠোঁট কামড়ে হাসি আটকানোর প্রয়াস করলো। নুরা কিছুটা ঠাট্টার ছলে উত্তর দিল, চিন্তা করো না বস, ম্যানার্স আমি শিখিয়ে দেব। আবরার চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে কিছুটা একটা বলল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আবরার যেতেই শব্দ করে হেসে উঠল রিমি নুরা। তাদের হাসির শব্দ শুনে আশেপাশের কয়েকজন শিক্ষার্থী ও পথযাত্রী অদ্ভুত চোখে তাকালো, কিন্তু সেই দিকে ধ্যান নেই তাদের। নুরা উল্লাসিত হয়ে ঠোঁটে হাসি রেখেই রিমির বাহু ধরে বলল, ইয়ার, দুজনের প্রেম কাহিনী শুরু। রিমি বলল, আই উইশ আরব ভাই আর দিবা যেন একে অপরকে ভালোবাসে। অতপর কথা বলতে বলতে ক্লাসে আসলো 2 জন। কোলাহলপূর্ণ আগ্রাবাদ মহিলা কলেজ। স্টুডেন্টরা যে যার প্রিয় বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে ব্যস্ত। কলেজ ভবনের সামনে সবুজ দুর্বা ঘাসের উপর আসন পেতে আড্ডা দিচ্ছে দিবা, রিমি, নুরা ও আরও কয়েকজন সহপাঠী। বান্ধবীরা মিলে কথোপকথনে হাস্য উজ্জ্বল করে রেখেছে পরিবেশ। ইউনিফর্ম পরিহিত দিবার সোজা সিল্কের চুলগুলো উঁচু করে ছুটি বাঁধা। কথা বলার ধরনের সাথে সাথে তাল মিলিয়ে চুল দুলছে। অদূরের 2য় তলা থেকে একজোড়া
মুগ্ধ হওয়া চোখ এক মনে দেখছে দিবাকে। দিবার এই সৌন্দর্য মায়াবী মুখশ্রীতে বরাবরই ঘায়েল হয় রাজ। পকেটে দুহাত গুজিয়ে দেওয়ালে হেলান দিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে। পাশ থেকে রাজের বন্ধু রোহান বলল। দূর থেকে আর কত ভাই, বলে দে না এবার। রাজ দিবার দিকে এক দৃষ্টি রেখে উত্তর দিল। দূর থেকে ভালোবাসার এক অন্যরকম ভালো লাগা আছে। সঞ্জু আর একটু বড় হোক, তারপর লিখিতভাবে আমার করে নিব। রোহান চেহারায় চিন্তার ভাব এনে বলল। তার আগেই যদি অন্য কেউ নিয়ে যায়? রাজ কিছুটা দৃঢ়বদ্ধ গলায় বলে উঠল। হবে না, সঞ্জু শুধুমাত্র আমার। রোহান হেসে বলল। ভাই তোরে বোঝা আসলেই মুশকিল। প্রত্যুত্তরে নিঃশব্দে হাসল রাজ। মনে পড়ল তার সেই দিনের কথা। দিবাকে সে প্রথম বৈশাখী মেলায় লাল শাড়িতে দেখেছিল। তখন দিবা কেবলমাত্র ক্লাস 8-এ পড়তো আর রাজ অনার্স 2য় বর্ষে। দিবারা তখন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় তাদের নিজস্ব বাড়িতে থাকতো। রাজরাও সেই এলাকায় থাকতো। একই এলাকায় হওয়ায় সুবিধে ছিল বেশ। শুরু হয় রাজের লুকিয়ে দিবাকে দেখা। প্রতিদিন সকালে বিকেলে রোজ নিয়ম করে দিবা স্কুল থেকে আসা যাবার সময় রাজ দূর থেকে এক পলক দেখত। দিবা ক্লাস 9-এ ওঠার পর দিবার পরিবার আগ্রাবাদ চলে আসে। রাজ অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু ব্যর্থ, তবুও হাল ছাড়েনি সে। তার ঠিক 1 বছর পর রাজ খোঁজ নিয়ে জানতে পারে দিবারা আগ্রাবাদ থাকে। সেও ট্রান্সফার নিয়ে আগ্রাবাদ চলে আসে। দূর থেকেই দিবার পাশাপাশি থাকতো সে, কখনো সামনে আসেনি। এসএসসির পর দিবার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলে দিবা আর তার মা রোশান পরিবারে থাকা শুরু করে। রাজ দূর থেকেই সব দেখেছে। দিবা কলেজে ওঠার পর রাজ অনেক কষ্টে সেই কলেজে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছে। যদিও এই জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে রাজের। এত বছর দিবাকে সে দূর থেকে ভালোবেসে এসেছে। এখনো প্রথমের মতোই ভালোবাসে। প্রকাশ না করে ভালোবাসা আসলেই অনেক সুন্দর। দূর থেকেও ভালোবাসা যায়, দূর থেকেও আগলে রাখা যায়। রাজের জন্যে হয়তো এই ভালোবাসার অনুভূতিটাই সবচেয়ে সেরা। দূর হতে আমি তোরে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। পশ্চিম আকাশে সূর্য ডুবু ডুবু প্রায়, তার হলুদ আলোতে আভা ছড়িয়ে আছে চারপাশে। গধূলির এই সন্ধ্যায় কুহু পাখির ডাক শীতল সতেজ হাওয়া মনের আনাচে কানাচে মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। মাগরিবের নামাজ পড়ে দিবা রান্নাঘরে চলে আসলো চা বানাতে। প্রয়োজনীয় সকল মশলা দিয়ে চা বানালো। তারপর এক এক করে সবার রুমে চা দিয়ে আসলো দিবা, কিন্তু আবরারকে দেয়নি। তবে অভ্রকে অন্যদের মতোই নিয়ম করেই চা দিয়েছে। এই কয়দিনে অভ্রের সাথেও তার সম্পর্ক বেশ ভালোই বন্ধু সুলভ হয়েছে। সেই সুবাদে অভ্র প্রতিদিনই দিবার হাতের চা খাওয়ার সৌভাগ্য হয়েছে। আজও তাই। সবাইকে চা দিয়ে অভ্রের রুমে আসলো চা দিতে, কিন্তু রুমের দরজার কাছে এসে দেখলো আবরার অভ্রের রুমে বসে কথা বলছে। দিবা ভিতরে না গিয়ে দাঁড়িয়ে পড়ল দরজার কাছে। চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগেই অভ্র তাকে দেখে বলে উঠল। আরে চলে যাচ্ছেন কেন, ভেতরে আসেন। দিবা ইতস্তত বোধ করতে লাগলো। ঠোঁট টেনে বোকা বোকা টাইপে হাসি দিল একটা। ধীর পায়ে চা কাপ হাতে নিয়ে রুমে ঢুকলো সে। চায়ের কাপটা এগিয়ে অভ্রের হাতে দিল। অভ্র চা কাপ হাতে নিয়ে চুমুক বসালো তৎক্ষণাৎ। মিষ্টি একটা হাসি দিয়ে বলল, বাহ, আপনার চা বরাবরই পারফেক্ট হয়। এতক্ষণ আবরার চুপচাপ বসে থেকে দেখছিল সব। অভ্রের কথাটা শুনে ভ্রুচোরা তৎক্ষণাৎ কুঁচকে এলো তার। দিবার চা পারফেক্ট হয় তা অভ্র কিভাবে জানে? কপালে চিন্তাজনক ভাঁজ পড়ল আবরারের। জানার জন্য অভ্রকে প্রশ্ন করলো, পারফেক্ট হয় সেটা তুমি জানো কিভাবে? অভ্রের সহজ সরল স্বীকারোক্তি। প্রতিদিন সকালে তো ভাবির হাতের চা মানে দিবার হাতের চা খাওয়া হয়। খুব ভালো চা বানায় উনি, মাশাআল্লাহ। আবরার চোখ ছোট ছোট করে দিবার দিকে তাকালো।
বাড়িতে এসেছে আজ প্রায় অনেক দিন হলো, কিন্তু এখনো অবধি দিবা তাকে চা দেয়নি। অথচ অভ্রকে রোজ নিয়ম করে সকালে চা দিয়ে যায়। হিংসে হলো আবরারের। বাড়ির প্রত্যেক সদস্য যদি চা পায় তাহলে সে কেন পাবে না? তার ক্ষেত্রে ব্যতিক্রম হবে কেন? মাত্রাতিরিক্ত রাগান্বিত হলো আবরার। চোয়াল শক্ত হয়ে এলো তার। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে দিবার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। তারপর কিছুটা শক্ত কিছুটা তেজি গলায় বলল। আমার রুমে আসো এক্ষুনি। হতভম্ব হয়ে গেল দিবা। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থেকে ভরাট কণ্ঠে বলল। মানে? আবরার প্রত্যুত্তর রুক্ষ কণ্ঠস্বরে শুধালো। রুমে আসতে বলেছি মানে এক্ষুনি আসো, দেরি করবে না। আর এক মুহূর্তও দাঁড়ালো না আবরার, বেরিয়ে গেল অভ্রের রুম থেকে। দিবা তবদা খেয়ে আছে একদম। বিস্মিত চোখে অভ্রের দিকে তাকালো। তার চোখের চাহনির মানে হলো হঠাৎ হয়েছেটা কি? অভ্র নাবুঝের মতো কাঁধ নাড়িয়ে বলল, আমি কিছু জানি না। চিন্তিত হলো দিবা। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল তার। এ কেমন মহাবিপদ! এই লোকটা আসলে অনেক অদ্ভুত। কপালে বিরাট চিন্তার ভাঁজ ফেলে আবরারের রুমের সামনে আসলো। এক হাত কোমরে রেখে আর এক হাতের নখ কামড়ে ভাবতে লাগলো। ভিতরে যাবে কি যাবে না তা নিয়ে দ্বিধায় আছে সে। বেশ কিছু সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ রুমের ভিতর থেকে ধমকে উঠল আবরার।